জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। পুরনো বছরকে বিদায় জানিয়ে নূতন বছরকে স্বাগত জানাই। সকলকে আমার নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমার স্বরচিত গল্পের আসরে সকলকে স্বাগত, নমস্কার। আমি যে গল্পটি আজ আপনাদের শোনাব সেই গল্পটির নাম আজ 50। পূর্ব নেপালের ইলাম শহরের কিছু দূরে শান্ত নিরিবিলি এক পাহাড়ি গ্রাম। সকালে সবুজ ঘাসের মাঠ সাদা বরফের চাদরে মোড়া থাকে। পূব দিকের পাহাড়গুলো কিছু উঁচু অবধি জঙ্গলে ঢাকা, তার উপরে বরফে ঢাকা হিমালয় পর্বতের চূড়াগুলো। আজ রোদ উঠেছে, পর্বতের চূড়াগুলো যেন সোনার মুকুট পরে হাসছে। ব্যালকনির বারান্দায় বসে সিস্টার মল্লিকা বিষণ্ণ মুখে, ক্লান্ত চোখে ওই আলো ঝলমলে চূড়াগুলোর দিকে তাকিয়ে আছে। কাজের মেয়ে রাধার ডাকে চমকে তাকালো। রাধা জিজ্ঞাসা করলো, মাজি, তোমাকে আর এক কাপ চা দিব? মল্লিকা উদাস গলায় বলল, দে। ঝলমল করা চূড়াগুলোর দিকে তাকিয়ে থাকলেও মল্লিকার অলস বিষণ্ণ মন কিন্তু অতীত হাঁচড়ে বেড়াচ্ছে। সে আজ 50 বছর আগের কথা। কলকাতার এক ম্যারেজ রেজিস্ট্রারের অফিস। পাত্রীর নাম মল্লিকা মণ্ডল, বয়স 23, পেশায় নার্স। পাত্রের নাম প্রীতম মিত্র, বয়স 28, পেশায় ডাক্তার। তারা দুজনেই মাথা নিচু করে বসে আছে। তাদের মাথায় এক রাশ চিন্তা। এবার তারা কি করবে? তাদের দুজনে দুজনকে তারা ভালোবাসে ঠিকই, হয়তো তারা বিয়ে করত, কিন্তু বাধা ছিল তাদের ধর্ম। মল্লিকা খ্রিস্টান, প্রীতম হিন্দু। তারা নিশ্চিত তাদের দুজনার পরিবারই এই বিয়েটা মেনে নেবে না। কিন্তু আজ এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বিয়েটা হচ্ছে। এত তাড়াতাড়ি বিয়ে করার পরিকল্পনা তাদের কারোরই ছিল না। মল্লিকা নার্স হিসেবে মন্দ না হলেও খুব চঞ্চল। সাজগোজ করা, বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করাই তার বেশি পছন্দের। সে তুলনায় প্রীতম ধীর স্থির, সেও সবসময় পেরে ওঠে না। মল্লিকার চপলতা তাকে অনেক সময় ভাসিয়ে নিয়ে যায়। সেবার দুজনাই এমার্জেন্সিতে একটানা ডিউটি করে 3 দিনের ছুটি পেল। আরও 4 বন্ধুর সঙ্গে দীঘাতে ছুটি কাটাতে গেল। সমুদ্র, খোলা আকাশ তাদের সব বাঁধন আলগা করে দিল। কোনো এক অন্তরঙ্গ হঠকারী মুহূর্তে মল্লিকা আর প্রীতম বড় কাছাকাছি চলে এলো, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। হোটেলে তখন তারা কেবল দুজন ছিল। বাকি বন্ধুরা সমুদ্র পাড়ে স্নানের তোড়জোড় করছিল। বেশ কিছুক্ষণ বাদে দুজনে ধাতস্থ হয়ে তারাও বন্ধুদের সঙ্গে যোগ দিল। স্নানে ব্যস্ত বন্ধুরা কেউই তাদের মধ্যে কোনো অসঙ্গতি লক্ষ্য করল না। কলকাতায় ফিরে এসে তারা আবার যে যার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিছুদিন পর মল্লিকা বুঝতে পারল সে মা হতে চলেছে। প্রীতমকে এই কথা জানাতে সে গুম হয়ে গেল। তারপর তারা ঠিক করলো তারা এই বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দেবে না। তাদের কিছু অন্তরঙ্গ বন্ধুকে তারা এই ব্যাপারটা জানায়। কীভাবেই জানি না, ওদের সিনিয়র ডাক্তার সোম ব্যাপারটা জেনে যান। তিনি মল্লিকা আর প্রীতমকে একান্তে ডেকে বলেন, তোমরা দুজন যে পেশায় এসেছো তার কাজ মানুষকে জীবন দেওয়া। অনিচ্ছাকৃতভাবে যে ছোট্ট প্রাণটিকে তোমরা এনেছো তাকে তোমরা হত্যা করতে পারো না, বরং তাকে সসম্মানে পৃথিবীতে আনার ব্যবস্থা করো। তোমরা প্রাপ্তবয়স্ক, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আমার জানা এক ম্যারেজ রেজিস্ট্রার আছেন, তিনি ব্যাকডেটে নোটিশ দিয়ে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেবেন। সেই কথা মতো এই বিয়ের ব্যবস্থা। তারপরের দিনগুলো ঠিকঠাক কাটছিল। যথাসময়ে সানি জন্মালো। তারা দুজনেই খুব খুশি। আস্তে আস্তে সানি বড় হতে লাগলো। মল্লিকা ডিউটিতে জয়েন করলো। সানি তখন 3 বছরের ছেলে। একদিন হঠাৎ সানি জ্বর এলো। জ্বর বাড়তে সানি
কিছুক্ষণ অজ্ঞান হয়ে গেল। প্রীতম দেখল, ওষুধ দিল, সানি কিছুদিন ভালো থাকলো, আবার অসুস্থ হয়ে পড়ল। এইভাবে সানি কিছুদিন ভালো থাকে, আবার অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখিয়ে, অনেক টেস্ট করিয়েও তারপর সানি কিছুটা ভালো হলো, কিন্তু কী রোগ তার সেটা কিন্তু ধরা পড়ল না। বেশ কিছুদিন সানি ভালো থাকার পর মল্লিকা আর প্রীতম কিছুটা নিশ্চিন্ত হয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। অনেক দিন বাড়ি আর ডিউটির একঘেয়ে জীবনে আটকে থাকায় মল্লিকার মন হাঁপিয়ে ওঠে। প্রীতমও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সানি আর মল্লিকাকে ঠিকমতো সময় দিতে পারত না। একবার প্রীতম একটা কনফারেন্সে 7 দিনের জন্য কলকাতার বাইরে যায়। মল্লিকার এতে আরও মন খারাপ হয়। এক সময় মল্লিকার কয়েকজন বন্ধু তখন তাকে চাপাচাপি করে 2 দিনের জন্য বকখালি যেতে। মল্লিকার ভিতরের হুজুকে হুল্লোড়ে মেয়েটা জেগে ওঠে। সে প্রথমে রাজি হয় না সানিকে রেখে বকখালি যেতে। তারপর বন্ধুদের চাপাচাপিতে রাজি হয়। মল্লিকা তখন সানির আর রেখা মাসিকে কথাটা বলে। রেখা মাসি সানির জন্মের সময় থেকে ওর কাছে আছে। সানি মল্লিকার থেকেও রেখা মাসিকে বেশি ভালোবাসত। রেখা মাসি ছাড়া সানির এক মুহূর্ত চলত না। রেখা মাসির কাছে থাকলে সানি বাবা মারও খোঁজ করতো না। রেখা মাসি কথাটা শুনে বলল, বেশ তো বৌদিমণি, বাবুসোনা তো এখন ভালোই আছে। তুমি যেদিন ভোরবেলা যাবে তার পরের দিন রাতেই তো ফিরে আসবে। আমি বাবুসোনাকে সামলে রাখতে পারবো। মল্লিকা আশ্বস্ত হয়ে বলল, আমি তো সবসময় ফোনে যোগাযোগ রাখবো, দরকার পড়লে তুমি আমায় জানিও, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। শনিবার ভোরবেলা মল্লিকা বেরিয়ে গেল। সানি ঘুমোচ্ছিল, ওকে আর জাগায়নি। সারা রাস্তা জুড়ে গান চালিয়ে খুব আনন্দ করতে করতে বকখালি পৌঁছে মল্লিকা ব্যাগ থেকে ফোন বার করে দেখল রেখা মাসি অনেকবার মল্লিকাকে ফোন করেছে, কিন্তু গাড়িতে জোর গান বাজায় মল্লিকা ফোন বাজার আওয়াজ শুনতে পায়নি। সে ব্যস্ত হয়ে সঙ্গে সঙ্গে রেখা মাসিকে ফোন করতে গেল, কিন্তু টাওয়ার না থাকায় কিছুতেই ফোনে যোগাযোগ করতে পারল না। মল্লিকা ভয় উৎকণ্ঠায় পাগলের মতো কান্নাকাটি শুরু করলো। বাকিরা সকলে নিজেদের রুমে ফ্রেশ হওয়ার তোড়জোড় শুরু করেছে। মল্লিকা কাঁদতে কাঁদতে সকলকে অনুরোধ করতে লাগলো সঙ্গে সঙ্গে কলকাতায় ফেরার জন্য। সকলে তাকে সান্ত্বনা সাহস দিতে লাগলো। হোটেলের ম্যানেজার বলল, ব্যস্ত হবেন না ম্যাডাম, অনেক সময় এরকম হয়, আবার কিছুক্ষণ বাদে নেটওয়ার্ক চলে আসে। আপনারা ফ্রেশ হয়ে চাটা খান, ততক্ষণই নেটওয়ার্ক চলে আসবে। সকলে ম্যানেজারকে সমর্থন করলো, কিন্তু মল্লিকা নাছোড়বান্দা, তার মনে কুডাক দিচ্ছে। তখন সকলে বাধ্য হয়ে পেট ভরে খেয়ে সন্ধ্যের মুখেই আবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মল্লিকা অবশ্য কিছু খেলো না। প্রায় মাঝরাত্রে তারা মল্লিকার ফ্ল্যাটে গিয়ে পৌঁছলো। সকলে অবাক হয়ে দেখলো ফ্ল্যাটের সামনে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে। মল্লিকা দিশেহারাভাবে ছুটে ফ্ল্যাটে ঢুকে দেখলো সামনের ঘরে বরফের ওপর সানি শুয়ে আছে। তার পায়ের কাছে একটা চেয়ারে প্রীতম মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। তার দিকে তাকিয়েও দেখল না। মল্লিকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরতে দেখল সে তাদের শোবার ঘরের খাটে শুয়ে। মাঝে একবার কয়েকজন তাকে ধরে সামনের ঘরে নিয়ে গেল। ওরা সানিকে নিয়ে চলে গেল। তারপর সারা দিন রাত মল্লিকার খাটেই শুয়ে থাকতো। চোখে ঘুম নেই, সিলিংয়ের দিকে তাকিয়ে ফ্যাল করে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে রেখা মাসি এসে জোর করে খাওয়ানোর চেষ্টা করতো। কোনো সময় একটু খেত, কোনো সময় খেত না, কাঁদতও না, কথাও বলতো না। ওর হিসেব নেই। কদিন পরে প্রীতম এ ঘরে ঢুকে মল্লিকাকে বলল, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কোথায় যাব বলবো না, তুমি জানারও চেষ্টা করো না, আমি তোমার মুখও দেখতে চাই না, তুমি আমার জীবন থেকে সব কিছু কেবল কেড়েই নিয়েছো। প্রথমে আমার বাবা মা, আমার পরিবার, তারপর আমার একমাত্র অবলম্বন সানি। তুমি জানতে আমরা সব সময় ভয় ভয় থাকতাম, হয়তো সানির ভিতরে কোনো শক্ত অসুখ বাসা বেঁধেছে, কারণ ও মাঝে মাঝে জ্বর হতো আর অজ্ঞান হয়ে যেত। অনেক সময়
মিনিট 10 বাদে নিজে থেকে জ্ঞান ফিরে আসতো। আর না এলে তুমি কিংবা আমি ওকে একটা ইঞ্জেকশন দিতাম, তাতে ওর জ্ঞান ফিরে আসতো। ওর ডাক্তার নিউরোলজিস্ট ডক্টর গুপ্ত বলেছিলেন যেভাবেই হোক 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে ওর জ্ঞান ফেরাতে হবে, না হলে সাংঘাতিক বিপদ ঘটে যেতে পারে। একবার ইঞ্জেকশন দেওয়ার 20 মিনিট পরেও সানির জ্ঞান না আসায় তুমি কোনোভাবেই আমাকে ফোনে যোগাযোগ করতে না পেরে সানিকে হাসপাতালে ভর্তি করে দাও। সঙ্গে সঙ্গে উপযুক্ত চিকিৎসা শুরু করে দেন ডক্টর গুপ্ত। 40 মিনিটের মধ্যে সানির জ্ঞান ফেরে। তারপর ও আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। অনেক রকম টেস্ট করেও সানির রোগের নাম ও চিকিৎসার উপায় বার করা যায়নি। ডক্টর গুপ্ত শুধু বলেছিলেন 10 বছর পর্যন্ত বাচ্চাদের অনেক সময় অনেক রকম উপসর্গ দেখা যায়, তারপর নিজে থেকে সেরেও যায়। সেজন্য সানির 10 বছর হওয়া পর্যন্ত আমাদের খুব সতর্ক থাকতে হবে। 10 বছর পরও যদি এরকম হতে থাকে তবে আমরা মেডিকেল বোর্ড বসিয়ে কোনো উপায় বার করব, না পারলে ওকে কলকাতা বা দেশের বাইরে নিয়ে যাব। সেজন্য আমরা ভয়ে 6 বছর বয়স হওয়া সত্ত্বেও সানিকে কোনো স্কুলে ভর্তি করিনি। মানছি 1 বছর 2-3 মাস সানির এরকম উপসর্গ দেখা যায়নি। সেই আনন্দে আমি কলকাতায় না থাকাকালীন অবস্থায় আমাকে না জানিয়ে তুমি নাচতে নাচতে বকখালিতে ফুর্তি করতে চলে গেলে। তুমি জানতে আমি এই কথা শুনলে তোমাকে বকখালি যেতে বারণ করব। ফুর্তিটাই তোমার কাছে বড় হলো। ঠিক আছে, এবার তুমি প্রাণ ভরে ফুর্তি করো, আর কোনো দায়িত্ব তোমার রইল না। সানি চলে গেছে, আমিও তোমায় মুক্তি দিয়ে চলে যাচ্ছি। আমি তোমায় ডিভোর্স করছি না, তবে তুমি ডিভোর্স চাইলে আমার বন্ধু সিদ্ধার্থকে দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সঙ্গে সঙ্গে সই করে দেবো। আলমারিতে তোমার ব্যাংকের কাগজপত্র, বই সব কিছু রইল। আমি কিছু ক্যাশও রেখে গেলাম। তাছাড়া মাসে মাসে কিছু টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে উত্তরের অপেক্ষা না করে প্রীতম ঘর থেকে বেরিয়ে গিয়ে হাঁক দিল, রেখামাসি দরজাটা বন্ধ করে দাও, আমি চললাম। একটু ধাতস্থ হয়ে মল্লিকা কয়েকদিন পর সিদ্ধার্থর কাছে গিয়ে সেদিনের সব কথা জানতে চাইল। সিদ্ধার্থ জানায় সেদিনের ভোরবেলা মল্লিকা বকখালির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় সানি ঘুমোচ্ছিল। কিছুক্ষণ বাদে রেখামাসি সানিকে ডাকতে এসে গায়ে হাত দিয়ে দেখে ওর জ্বর এসেছে। মল্লিকা বেরিয়ে যাওয়ার সময় সানি ঘুমিয়েছিল বলে মল্লিকা ওকে ডাকেনি বা ওর গায়ে হাত দেয়নি, তাহলে তখনই সানির জ্বরের কথা জানতে পারত। রেখামাসি খুব ভয় পেয়ে গেল, কারণ জ্বর বাড়লে সানির অজ্ঞান হয়ে যাবার ভয় থাকে। ও সঙ্গে সঙ্গে মল্লিকাকে অনেকবার ফোন করে ফিরে আসার জন্য অনুরোধ করতে চায়, কিন্তু মল্লিকা ফোন ধরেনি। তখন ও সানিকে একটু দুধ আর বিস্কুট খাইয়ে জ্বর কমার ওষুধটা খাইয়ে দেয়। তাতে জ্বর একটু কমায় সানি আবার ঘুমিয়ে পড়ে। রেখামাসি একটু আশ্বস্ত হয়ে ওদের দুজনের রান্না করতে চলে যায়। তাড়াতাড়ি রান্না শেষ করে এসে দেখে জ্বরে সানির গা পুড়ে যাচ্ছে আর ও অজ্ঞান হয়ে গেছে। তখন ভয় পেয়ে গিয়ে আবার বার কতক মল্লিকাকে ফোন করে, কিন্তু কিছুতেই ফোনে না পেয়ে বাধ্য হয়ে তখন প্রীতমকে কয়েকবার ফোন করলো, কিন্তু প্রত্যেকবারই উত্তর আসে ফোন সুইচ অফ। রেখামাসি বুঝতে পারে প্রীতম মিটিংয়ে আছে। এর কিছুদিন বাদে প্রীতম মিনিট 15 বিরতিতে বাইরে এসে ফোন খুলে রেখামাসির মিসড কলগুলো দেখে ঘাবড়ে গিয়ে রেখামাসিকে ফোন করে সব কথা শোনে। তারপর সিদ্ধার্থকে ফোন করে বলে, তুই এখনই সানির কাছে চলে যা। সিদ্ধার্থ এসে দেখে সানি আর বেঁচে নেই। তখন ঘাবড়ে গিয়ে ফোনে ডক্টর গুপ্তকে আসার জন্য অনুরোধ করে। ডক্টর গুপ্ত সানিকে পরীক্ষা করে ডেথ সার্টিফিকেট দিয়ে চলে যান। রেখামাসি জানায় মারা যাওয়ার প্রায় 1 ঘন্টা আগে থেকে সানি অজ্ঞান অবস্থায় ছিল। সিদ্ধার্থ পরিচিত সব বন্ধুদের খবর দিয়ে সব ব্যবস্থা করে। তার প্রায় 5-6 ঘন্টা বাদে প্রীতম এসে পৌঁছয়। তারও ঘণ্টাখানেক বাদে মল্লিকা আসে। মল্লিকা এরপর নিজেকে একদম ঘরের মধ্যে বন্দি করে ফেলে। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, বিশেষ কথাও বলতো না। রেখামাসি ওকে আগলে রাখতো।
মল্লিকার বন্ধুরা মাঝে মাঝে এসে ওকে স্বাভাবিক করার চেষ্টা করতো, কিন্তু কোনো ফল হতো না। সে কোনো কথাও বলতো না, কান্নাকাটিও করতো না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। ডক্টর সোমের সব কথাই কানে আসতো। একদিন তিনি নিজে এলেন মল্লিকার কাছে। মল্লিকা সেই প্রথম হাউ হাউ করে কেঁদে উঠল। ডক্টর সোম তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সস্নেহে তার পিঠে হাত বোলাতে লাগলেন। ডক্টর সোমের সঙ্গে মল্লিকার সম্পর্ক বাবা মেয়ের মতন। অনেকক্ষণ কাঁদার পর মল্লিকাকে বসিয়ে নিজেও তার পাশে বসে মল্লিকাকে তিনি জিজ্ঞেস করলেন এবার সে কী করবে। মল্লিকা জানায় সে আর কলকাতায় থাকতে চায় না, তবে কোথায় যাবে তা সে নিজেও জানে না। ডক্টর সোম বললেন, দেখ মা, আমি তোকে আমার নিজের মেয়ের মতনই ভালোবাসি, প্রীতমকেও আমি খুব স্নেহ করি, কিন্তু একটা সাংঘাতিক বিপর্যয় তোদের জীবন দুটো ছারখার হয়ে গেল। এত বড় হঠকারিতা তোর হয়তো ঘটানো উচিত হয়নি, তবু কি করা যাবে, যা হওয়ার তা তো হয়েই গেল। প্রীতমের শোক ও ভবিষ্যতে একটু শান্ত হয়ে এলে তোর কাছে হয়তো ফিরে আসবে, কিন্তু সেটা যে কবে আমরা কেউই জানি না। কিন্তু যেভাবে তুই দিন কাটাচ্ছিস সেভাবে আর কিছুদিন থাকলে তুই পাগল হয়ে যাবি। তাই বলি তুই আবার কাজের মধ্যে ফিরে যা। মল্লিকা মাথা নেড়ে অসম্মতি জানালো। ডক্টর সোম তখন বললেন, বেশ, এবার তুই আমার ব্যক্তিগত জীবনের কথা শোন। তুই তো জানিস আমি নিঃসন্তান, আমি আমার স্ত্রী থাকতাম। 2 বছর হলো আমার স্ত্রী মারা গেছেন, আর মালতী নামে একটি মেয়ে আমার সংসারে সামলাতো 3 বছর ধরে। ওকে ওর স্বামী ছেড়ে চলে যাওয়ার পর ওর 1 বছরের ছেলে সনদকে নিয়ে আমাদের কাছে এসেছিল কাজ করতে। ও আমাকে বাবা আর আমার স্ত্রীকে মা বলে ডাকতো। কিন্তু আজ 2 মাস হলো মালতী হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল। 4 বছরের মা হারা ছেলেটাকে নিয়ে আমি খুব বিপদে পড়েছি। সনদকে কোনো একটা অনাথ আশ্রমে রেখে দেবো ভেবেছিলাম, কিন্তু সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমিও প্রথমে স্ত্রী, তারপর মালতীর মৃত্যুতে খুব ভেঙে পড়েছি। মালতীকে আমি মেয়ের মতনই ভালোবাসতাম। আমি একেবারে দিশেহারা অবস্থা। সম্প্রতি আমার এক পুরনো বন্ধু শঙ্কর থাপার সঙ্গে আমার দেখা হয়েছে। শঙ্কর থাপা একজন বিজনেসম্যান। কলকাতা ও নেপাল 2 জায়গাতেই ওর ব্যবসা। ও কলকাতায় পড়াশোনা করতো, তারপর বাবার ব্যবসায় যোগ দিয়েছে। অনেক দিন ধরে আমাদের হাসপাতালে ডাক্তারি জিনিসপত্র যোগান দেয়। আমার সঙ্গে অনেক দিনের যোগাযোগ, তার থেকেই বন্ধুত্ব গড়ে উঠেছে। আমি আর 1 মাসের মধ্যে রিটায়ার করব। হাসপাতাল কর্তৃপক্ষ চাইছে আরও কিছুদিন এক্সটেনশন নিয়ে, কিন্তু আমি শরীরে আর মনে বড় ক্লান্ত। আমার আর কলকাতায় থাকার ইচ্ছে নেই। শঙ্কর নেপালে ওর গ্রামে গরিবদের জন্য একটা ছোট হাসপাতাল তৈরি করছে। ও আমাকে অনুরোধ করছে ওই হাসপাতালের দায়িত্ব নেবার জন্যে। ও বলেছে মাইনে বেশি দিতে পারবে না, তবে থাকার জন্য একটা পাশে, হাসপাতালের পাশেই একটা ছোট বাড়ি দেবে। আমি রাজি হয়েছি। আর 2-3 মাসের মধ্যে কলকাতার পাট চুকিয়ে আমি নেপালে চলে যাব। তবে বেশি লোকজনকে জানাচ্ছি না, জানলে জ্বালাতন করবে। তুই যদি রাজি থাকিস আমার সঙ্গে নেপালে চল। ওখানে গরিবদের সেবা করব আর সনদটাকে মানুষ করব। মল্লিকা কারুকে কিছু না জানিয়ে নেপালে চলে গেল। রেখা মাসিকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে অত দূরে যেতে চায়নি। তখন তাকে টাকা কড়ি দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে, আর মাঝে মাঝে তাকে টাকা পাঠাবে বলেছে। মল্লিকা সনদকে আঁকড়ে ধরে শালির শোক অনেকখানি ভুলতে পেরেছিল। সনদ লেখাপড়ায় খুব ভালো ছিল। ডক্টর সোম কলকাতায় ওকে পড়তে পাঠান। ডক্টর সোম আর মল্লিকার ইচ্ছে মতে সনদ কলকাতা থেকে ডাক্তারি পাশ করলো। তার জীবনে উন্নতি করার জন্য কলকাতার হাসপাতালে যোগ দিল। তবে ডাক্তার সোমের ইচ্ছে অনুসারে সে মাঝে মাঝে নেপালে গিয়ে বিনা পয়সায় রুগী দেখত। ডক্টর সোম আর মল্লিকা সনদের বিয়ে দেন। তার কিছুদিন পরে স্বল্প রোগভোগের পর ডক্টর সোম সকলকে কাঁদিয়ে চলে গেলেন। মল্লিকার পিতৃবিয়োগ ঘটল। সনদ আর তার স্ত্রী রুবেলা মল্লিকাকে কলকাতায় তাদের কাছে নিয়ে আসতে চাইল, কিন্তু মল্লিকা নেপালের সুন্দর প্রকৃতি আর এই গরিব রোগীগুলোকে ছেড়ে আসতে রাজি হলো না। মল্লিকা জানালো হাসপাতালে ডাক্তার ও অন্যান্যরা এবং নার্সেরা তার দেখাশোনা করবে।
তার কোনো অসুবিধেই হবে না। আজ মল্লিকার 50 বছরের বিবাহবার্ষিকী, সুবর্ণ জয়ন্তী। এই দিনটা মল্লিকার জীবনে একটা বিশেষ দিন হতে পারত, কিন্তু আজ এই দিনটা তার কাছে মূল্যহীন, দুঃখজনক। প্রীতম তাকে ছেড়ে চলে গেছে। প্রীতম আদৌ বেঁচে আছে কিনা, থাকলেও কোথায় কী অবস্থায় আছে তাও জানা নেই। একমাত্র সনদ আর রুমেলা এই বিবাহবার্ষিকীর কথা জানে। 4 দিন আগে রুমেলা অনেক জিনিসপত্র নিয়ে কলকাতা থেকে এসেছে। অবশ্য কী এনেছে মল্লিকাকে দেখায়নি। আজ সকালবেলায় স্নানের পর রুমেলা জোর করে মল্লিকাকে একটা নতুন শাড়ি পরিয়েছে। সেই থেকে মল্লিকা ব্যালকনিতে একভাবে বসে আছে। আজ আবহাওয়া খুব ভালো, চারিদিকে রোদ ঝলমল করছে। রোদ পড়ে দুধের পাহাড়গুলো হাসছে, পাইন গাছগুলো মাথা নেড়ে নেড়ে একজন আর একজনের সঙ্গে কথা বলছে। কিন্তু মল্লিকার মন সামনের জগৎ ছেড়ে অন্য এক জগতে পাড়ি দিয়েছে। অনেকগুলো মুখ মল্লিকার চোখের সামনে ভাসছে। নিজের বাবা, মা, প্রীতম, সানি, ডক্টর সোম। কিছুক্ষণ বাদে পেছন থেকে হঠাৎ সনতের গলা, মা আমি এসেছি, আমি কিন্তু একা আসিনি, দেখো তো তুমি এনাকে চিনতে পারো কি না। সনতের পেছনে একজন বৃদ্ধ ভদ্রলোক। সনদ তাকে সামনে খালি চেয়ারে বসিয়ে দিল। মল্লিকা ভদ্রলোককে চিনতে পারল না। মনে হলো ভদ্রলোকও মল্লিকাকে চিনতে পারেননি। অবাক হয়ে কিছুক্ষণ দেখার পর মল্লিকা বলে উঠল, প্রীতম। এতক্ষণে প্রীতমের হুঁশ ফিরল। মল্লিকা, মলি তুমি? এবার রুমেলা আর সনদ হাততালি দিয়ে বলে উঠল, ঠিক ঠিক। মল্লিকা আর প্রীতম দুজনে দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কোনো কথা বলতে পারল না। রুমেলা ও সনদ বুঝতে পারল এত দিনের মান অভিমান, দুঃখের যে পাহাড় দুজনের মনে জমা হয়ে আছে তা এত সহজে বলবে না। সনদ এবার আর একটা চেয়ার টেনে বসে বলল, মা আজ তোমার আর ডাক্তার আঙ্কেলকে দুজনকেই আমরা একটা বিরাট সারপ্রাইজ দিয়েছি। এটাই রুমেলা আর আমার তরফ থেকে তোমাদের গোল্ডেন ম্যারেজ অ্যানিভার্সারির উপহার। তুমি ও যেমন এ ব্যাপারে কিছুই জানতে না, তেমনি ডাক্তার আঙ্কেলও কিচ্ছু জানেন না। আমি ওনাকে নেপাল বেড়াবার নাম করে নিয়ে এসেছি। আচ্ছা দাঁড়াও, তোমাকে সবটা খুলে বলি। আজ থেকে প্রায় মাসখানেক আগে হার্ট অ্যাটাকে অজ্ঞান অবস্থায় ডক্টর আঙ্কেল আমাদের নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠার পর থেকে আঙ্কেলের সঙ্গে আমার ভাব হয়ে যায়। প্রথম থেকেই ওনাকে আমার খুব ভালো লাগতো। ডিউটির ফাঁকে ফাঁকে আমি ওনার কেবিনে গল্প করতে যেতাম। ওনার নাম পদবি জানার পর থেকে আমি ওনার সম্বন্ধে কৌতূহলী হয়ে পড়ি। গল্পের ফাঁকে ফাঁকে ওনার ব্যক্তিগত অতীত জীবনের কথা জেনে নিই। সোমদাদু আর তোমার কাছ থেকে আমি আঙ্কেলের বিষয়ে অনেক কথা শুনেছিলাম। আঙ্কেল বলেন ওর একমাত্র ছেলে মারা যাবার পর রাগে স্ত্রীকে ছেড়ে চলে যান। তারপর রাগ কমলে কিছুদিন বাদে স্ত্রীর কাছে ফিরে যেতে চান, কিন্তু অনেক খোঁজ করেও স্ত্রীকে না পেয়ে মনের দুঃখে বিদেশে গিয়ে এত বছর কাটাবার পর সম্প্রতি দেশে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন। এখন সম্পূর্ণ সুস্থ। মল্লিকা আর প্রীতম কেউই সহজ হতে পারছিল না। রুমেলার হাতে তৈরি দারুণ লাঞ্চ খাওয়ার পর সনদ মল্লিকা আর প্রীতমকে নিয়ে পাশের গ্রামের মাইপুকারি লেকের পাশে নামিয়ে দিয়ে একটা কাজ ছাড়ার অজুহাতে চলে গেল। আবার ঘন্টা দেড়েক বাদে তুলে নিয়ে যাবে বলল। রুমেলা কলকাতা থেকে আনা নতুন জামা কাপড়ে সেজেগুজে দুজনে বেরিয়েছে। নেপালের পবিত্র মাইপুকারি লেক হিন্দু ও বৌদ্ধদের এক পবিত্র তীর্থস্থান। লেকের পাশ দিয়ে বড় বড় গাছের পাতা ঢাকা স্যাঁতস্যাঁতে জঙ্গল, চারিপাশে পাহাড়ি ফুল, ঝাউ পাইনের পাশে মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে এই প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ
মল্লিকার প্রীতমের অশান্ত মনগুলোকে শান্তিতে ভরিয়ে দিল। তারপর একসময় ক্লান্ত হয়ে ওরা লেকের ধারের বেঞ্চিতে বসল। লেকের পাশের মন্দিরে পুজো দিয়ে ভক্তরা চারিদিকে চারটি ঘাটে প্রদীপ জ্বালায়। জঙ্গলের রোম্যান্টিক পাহাড়ি সৌন্দর্য ওদের মনের এতদিনের দগদগে ক্ষতে শান্তির প্রলাপ লাগিয়ে এক অপার্থিব তৃপ্তিতে মনকে কানায় কানায় ভরিয়ে দিল। ওদের নীরবতা অনেক কথা বলে দিচ্ছে। দুজনের চোখ জলে ঝাপসা। মল্লিকা আস্তে আস্তে প্রীতমের কাঁধে মাথা রাখল। প্রীতম পরম মমতায় মল্লিকার পিঠে হাত রেখে আলতোভাবে চাপ দিল। নমস্কার।